অনেকে চিত্রনায়িকা সাজে, অনেকে মডেল সাজে, অনেকে সিনিয়র সাংবাদিক সাজে, নানা কিছু সেজে তারা জুলাইয়ের বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করে। আমরা যখন ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসি, সেই সময় থেকেই বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কারের প্রশ্নে বিএনপি বাদ সাজতে শুরু করে এবং সে সময় থেকেই তারা আসলে সংস্কার বিপরীতে একটা অবস্থান গ্রহণ করতে শুরু করে। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মন থেকে গণভোটের পক্ষে ছিল না। আমরা দেখলাম সংসদের বক্তৃতায় তারা বলছেন যে গণভোটের 4টা প্রশ্নের 3.5টা তারা মানেন, আধাটা তারা মানেন না। আমরা তাদেরকে বলতে চাই, 4টা প্রশ্নের 3.5টা আপনারা মানেন, আধাটা মানেন না, কিন্তু বাংলাদেশের 70% জনগণ ওই 4টা পক্ষ প্রশ্নকে মেনেই গণভোটকে জয়ী করেছে। অতএব জনগণের যে রায়, তার বাইরে এসে আপনি আধাটা মানবেন না, সেটা হওয়ার আর কোনো সুযোগ নেই। এবং কোন আধাটা আপনারা মানবেন না, যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কার হবে, সে আধাটা আপনারা মানবেন না। ভোটের পিয়ার অনুযায়ী উচ্চকক্ষ হবে, সেটা আপনারা মানবেন না। জুডিশিয়ারি সেখানে স্বাধীনভাবে কার্যক্রমগুলো পরিচালিত হবে, বিচারপতি যারা নিয়োগ হবে একটা ফেয়ার সিস্টেমের মধ্য দিয়ে বিচারপতি নিয়োগ হবে, সেটা আপনারা মানবেন না। তত্ত্বাবধায়ক সরকারের নতুন একটা ফর্মুলা, যেখানে সরকারি দল বিরোধী দল সকলের একটা অংশগ্রহণ থাকবে সেই নিয়োগের সময়টাতে, সেটা আপনারা মানবেন না। সরকারি কর্ম কমিশন পিএসসিতে নিয়োগ হবে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, দুদকে নিয়োগ হবে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেগুলো আপনারা মানবেন না। তাহলে আপনারা সংস্কারের কোন অংশটুকুকে মানবেন? অতএব আমরা সরকারের কাছে বারংবার আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষেরা আর রক্তপাত দেখতে চায় না। বাংলাদেশের মানুষেরা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রটার একটা কাঙ্ক্ষিত সংস্কারের রূপান্তর তারা দেখতে চায়। সে কারণে সংসদের মধ্যে আমরা সকলে আছি, সরকারি দল আছে, বিরোধী দল আছে, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এই জুলাইয়ের মাসে আমরা সরকারের কাছে একটা বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই, যদি জুলাই না হতো তাহলে আমরা সকলে মিলে এখনো পর্যন্ত ফিসিবাদের জাতাকলে আমরা পিষ্ট হতে থাকতাম। জুলাই আমাদেরকে মুক্তি দিয়েছে, সেই জুলাইয়ের বিপক্ষে নানা কলা কৌশলের মধ্য দিয়ে যারা অবস্থান নিতে চায়, অনেকে চিত্রনায়িকা সাজে, অনেকে মডেল সাজে, অনেকে সিনিয়র সাংবাদিক সাজে, নানা কিছু সেজে তারা জুলাইয়ের বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করে, টকশোতে এসে কথা বলে, এমনভাবে কথা বলে যেন বা তারা মত প্রকাশের স্বাধীনতা প্র্যাকটিস করছে, কিন্তু বাস্তবতা সেটা নয়। তারা জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে পিছিয়ে তোলার তারা চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, যারা বাংলাদেশকে পিছিয়ে তোলার চেষ্টা করছে তাদের ব্যাপারেও আপনাদেরকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি শেখ হাসিনা সহ গণহত্যার যারা মদত দিয়েছে, যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর। একই সাথে কৃষক কার্ড, কৃষকের ডিজিটাল ডাটাবেজ এবং সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং মানুষপিরকে এই কর্মসূচির মাধ্যমে আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। মাননীয় স্পিকার, উৎপাদন ব্যয় হ্রাস, শ্রম সংকট মোকাবেলা এবং কৃষিকে লাভজনক করতে কৃষিকে অবশ্যই যান্ত্রিকরণ করা হচ্ছে, যন্ত্রের ব্যবহার কৃষিতে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। একই সাথে সরকার কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ইন্টারনেট অফ থিংস, ড্রোন প্রযুক্তি, জিআইএস, স্যাটেলাইট তথ্য, বিগ ডাটা এবং আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগও গ্রহণ করছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য ও ফলন পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সুনির্দিষ্ট সার এবং সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনার অধিক কার্যকর ও বিজ্ঞান ভিত্তিক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আধুনিক প্রযুক্তি এবং তথ্য নির্ভর প্রিসিশন এগ্রিকালচার চালু করার
করে উৎপাদন যে খরচ সেটি কমানো এবং কৃষকের আয় বৃদ্ধি করা অন্যতম একটি লক্ষ্য আমাদের। সুষম, নিরাপদ ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে যথোপযুক্ত প্রণোদনার মাধ্যমে কৃষি খাতকে পুনর্বাসন এবং বিকশিত করারও পরিকল্পনা রয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, দেশের কোন এলাকায় কোন সময় কোন ফসল ভালো হবে, কি পরিমাণ সার লাগবে, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান করা হচ্ছে এবং এটিকে আরও অর্গানাইজ করা হবে কৃষক কার্ডের মাধ্যমে। সরকার রাসায়নিক সারের উপরে নির্ভরতা কমিয়ে জৈব সার, বায়ো ফার্টিলাইজার এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিকে জলবায়ু স্মার্ট এবং অভিযোজন সক্ষম খাতে রূপান্তর করা হবে। সরকারের উপরোক্ত পদক্ষেপ গ্রহণের ফলে মাননীয় স্পিকার, কৃষি আরও উৎপাদনশীল, লাভজনক, রফতানিমুখী এবং টেকসই খাতে পরিণত হতে যাচ্ছে ধীরে ধীরে, যা আধুনিক অর্থনৈতিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের তথ্যবহুল উত্তরদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় অর্থনীতি ও দৈনন্দিন জীবনে কৃষির অবদান অপরিসীম। কৃষি আমাদের খাদ্য নিরাপত্তা সহ জিডিপিতে